প্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদেরকে বিজয় সিংহের জন্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমাদের শুরুতে যে কথাটি বলতে চাই, পড়তে পড়তে অনেক কিছু জানা যায়, আর পড়ার অভ্যাস চলে গেলে সবকিছু ভুলে যায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই কথাটি বলতে চাই এই কারণে যে তোমরা যদি বারবার পড়তে থাকো এবং প্র্যাকটিস করো, দেন তোমরা অনেক কিছু জানতে পারবে। আজকে তোমাদেরকে আমি যে বিষয়টি নিয়ে জানাবো সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের ইন্টারোগেটিভ থেকে এক্সক্লেমেটরি পর্যন্ত কিভাবে আমরা করব সেই বিষয়টি জানাবো। এবং তার আগে আমি বলে রাখতে চাই তোমাদেরকে, আমি এর আগের ভিডিওটিতে অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ টু তোমার নেগেটিভের যে সমস্যাগুলো সেগুলো আমি চেষ্টা করেছি দেখানোর জন্য। তোমরা অবশ্যই এটার আগে সেই প্রথম ভিডিওটি দেখে নেবে। চলো আমি আমাদের আজকের যে মূল ডিসকাশন সেটি শুরু করছি। অ্যান্ড যেটি বলতে চাই সেটি হচ্ছে, তোমরা এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে চেঞ্জিং সেন্টেন্সের ইন্টারোগেটিভ থেকে এক্সক্লেমেটরি পর্যন্ত আমাদের আজকে পার্ট 2 এ ডিসকাশন করব। অ্যান্ড এটা যারা ক্লাস 9-10 অ্যান্ড এসএসসি তে যারা পরীক্ষা দিতে চলেছেন, যারা এসএসসি তে আছে, তাদের সকলের জন্য লাগবে। লেটস নো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখন দেখাবো যে কিভাবে তোমরা হাবোধক বাক্যগুলোকে তোমরা ইন্টারোগেটিভ করবে সেই বিষয়টি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে প্রথমে একটা স্ক্রিনশট চাইলে তোমরা এটা নিয়ে নিতে পারো, দেন তোমরা এটা বারবার দেখতে পারো। ওকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখেন আমরা আপনাকে যেটি দেখাবো এখন সেটি হচ্ছে সাবজেক্ট থেকে ইন্টারোগেটিভে যখন আমরা নেব সেটি কিভাবে করব। প্রথম কথা হচ্ছে, ইন্টারোগেটিভ আপনাদের লাস্টে অবশ্যই কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্নটি দিতে হবে, না হলে তোমাদের সেই আনসারটি গ্রহণযোগ্য হবে না। তো দেখেন অ্যাসার্টিভ, আই মিন এখানে আপনি বলতেও পারেন অ্যাফার্মেটিভ, কোনো সমস্যা নেই। তো দেখেন বিভার্ব যুক্ত সেন্টেন্স, বিভার্ব কয়টি সেটি নিয়ে আমরা অনেকবার ক্লাসে বলেছি। তো তোমরা যারা জানো বিভার্ব কয়টি সেটি তোমরা কমেন্ট সেকশনে উত্তর করে রাখবে। তো যেই দেখেন এখানে কি বলা হচ্ছে, বিভার্ব যুক্ত সেন্টেন্স গুলোকে ইন্টারোগেটিভ করার সময় আমরা যেভাবে করব সেটি আমরা এখন দেখব। যেমন লেখা আছে হি ইজ এ ম্যান অফ স্ট্রং পার্সোনালিটি, তাহলে এখানে ইজ আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই জিনিসগুলো হচ্ছে বিভার্ব। তো সেরকম বাক্যগুলোকে আমরা যখন ইন্টারোগেটিভ করবো একেবারে বিভার্বটা আগে দিয়ে দিব। অ্যান্ড হাবোধক থাকলে আমরা নাবোধক করব, সেটা মাথায় রেখে আমাদের করতে হবে। দেন এটার আনসারটা হচ্ছে ইজেন্ট হি আ ম্যান অফ স্ট্রং পার্সোনালিটি, দেন লাস্টে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝে গেছো। খেয়াল করেছেন, ইজেন্ট, নট ইজ নট, ইজেন্ট সংক্ষিপ্ত ফর্ম করে লিখতে হবে। এরপরে যদি নাবোধক থাকে তখন কিন্তু আপনাকে এখানে হাবোধক চিন্তা করতে হবে। অর্থাৎ একটু খেয়াল করেন, হি ওয়াজ নট রেসপন্সিবল, ওয়াজ হি রেসপন্সিবল, তাহলে এখানে কিন্তু ওয়াজন্ট দেন নেই, ওয়াজ হি রেসপন্সিবল। বেসিক নোটটা হচ্ছে আপনাকে সবসময় অক্সিলারি দিতে হবে আগে, অক্সিলারির পরে নট আসলে আসবে, না আসলে নাই, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপরে যা থাকবে তা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে তোমার বেসিক নোট। তাহলে বিভাগ যুক্ত বাক্যগুলোকে আমরা হাবোধক নাবোধক কিভাবে করছি সেটা আমরা ইতিমধ্যে বুঝে ফেললাম। দেন আমরা পরবর্তী আরেকটা বাক্য দেখবো যেখানে বিভাগ না থেকে মেইন ভার্ব থাকতে পারে, এন্ড দেন তখন আমরা কিভাবে করব। অর্থাৎ আমি যদি আরো শর্ট করে বলতে চাই, এম, ইজ, আর, ওয়াজ, আর দিয়ে থাকলে তখন আমরা ওগুলোকে এম, ইজ, আর, ওয়াজ, আর গুলোকে ইজ নট, ওয়াজ নট, এম নট এভাবে করে আমরা করব, বা এম এন্ড দিয়ে করব। এটা আমরা সেই নিয়মটা খেয়াল করব। দেন যখন মেইন ভার্ব দিয়ে থাকবে, যেমন দেখেন দ্য বয় স্পিক্স দ্য ট্রুথ, এই যে দেখেন দ্য বয় স্পিক্স প্রেজেন্ট টেন্স আছে। তো আমরা মনে রাখবো যখন মূল ভাবের সাথে এসএস থাকবে তখন ডাস, মূল ভাব থাকলে ডু, পাস্ট টেন্স থাকলে ডিড, এই তিনটা কথা মনে রাখবো। তাই এই জন্য আনসার কি হয়ে গেল, ডাজেন্ট হি, ডাজেন্ট দ্য বয় স্পিক হয়ে গেছে, তখন অ্যান্স হয়নি দ্য ট্রুথ। ওই যে বললো ডোন্ট বা ডাজেন্ট দিয়ে সাবজেক্ট আসবে, তারপরে মূল ভাবটা লিখে যা আছে সেটা লিখে আমরা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। উই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, দেখেন প্লেড লেখা আছে পাস্ট টেন্স, প্লেড লেখা আছে, উই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, তাহলে আনসারটা কি হবে, ডিডেন্ট আমরা নিয়ে আসছি কেন, প্লেটের কারণে। ডিডেন্ট উই প্লে, তখন আর প্লেট হয়নি, ডিডেন্ট উই প্লে ক্রিকেট ইয়েস্টারডে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি এটা বুঝে গিয়েছো। এবার চলে যাচ্ছি পরবর্তী বিষয়টাতে। যেমন এখানে লেখা আছে যদি কোনো বাক্য এনিবডি বা এভরিবডি বা অল দিয়ে যদি থাকে, সেই রকম বাক্যগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। একেবারে সহজ, আপনি মনে রাখবেন এভরিবডি, এনিবডি, অল এরকম থাকলে আপনি অবশ্যই সেগুলো তুলে দিয়ে হু দিয়ে আপনি করতে পারেন। এছাড়াও আরেকটা নিয়মে আমরা করতে পারি, সেটা হচ্ছে অক্সিলারিটা আগে এনে দিয়ে
এনিবডি, নোবডি বা এরকম এনিওয়ান, নো ওয়ান, এভাবে দিয়ে আমরা করতে পারি। তো সহজ রুলসটা হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো থাকলে আমরা হু দিয়ে দিব। অ্যান্ড দেন হু এর পরে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট সেটা কখন দিব সেটা ডিপেন্ড করবে ওই বাক্যের মূল ভাবটার উপর। ধরেন আমরা আর একটু ক্লিয়ার করবো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তাহলে এভরিবডি দিয়ে শুরু হয়েছে অ্যান্ড উইশেস আছে, তাহলে আমরা কি করবো, এই যে হু দিয়ে দিলাম এভরিবডি তুলে দিয়ে, অ্যান্ড উইশেসের কারণে আমরা কি আনলাম, ডাজন্ট। তাহলে আনসার কি দাঁড়ালো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, প্রশ্নবোধক চিহ্ন। এভরিওয়ান লাভস মি, এভরিওয়ান লাভস মি, হু ডাজন্ট লাভ মি, তখন আবার হেড দেওয়া যাবে না, কিন্তু হেড দিলে তখন ব্যাপারটা উল্টো হয়ে যাবে, কারণ আপনি ডাজন্ট অলরেডি বলে ফেলছেন। দুটো নেগেটিভ একসাথে দিলে তখন অর্থের পরিবর্তন হয়ে যায়। আশা করছি বুঝা গেছে। এরপরে যদি নো বডি দিয়ে থাকে অর্থাৎ নেগেটিভ ফর্মে থাকে, তখন আপনি কিন্তু ওখানে আর নেগেটিভ করতে পারবেন না, অর্থাৎ ডাজন্ট, ডু নট, ডিড নট এগুলো লিখতে পারবেন না। নো বডি, না, নো ওয়ান এগুলো দিয়ে যদি থাকে তখন হু দিব, কিন্তু বাকি সব ঠিক থাকবে। এক্সাম্পল দেখেন প্রিয় শিক্ষার্থী, নো বডি বিলিভস এ লায়ার, নো বডি বিলিভস এ লায়ার, হু দিয়ে আমরা বাকি সব ঠিক রেখে দিচ্ছি, হু বিলিভস এ লায়ার। প্রিয় শিক্ষার্থী এই হচ্ছে ইন্টারোগেটিভের বিষয়, অর্থাৎ আমরা সবসময় ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারিকে আগে দিব, হাবোধক থাকলে না বোধক করে দিব, না বোধক থাকলে হাবোধক করে দিব। এভরিবডি, এভরিওয়ান দিয়ে থাকলে হু দিয়ে আমরা অক্সিলারির সাথে নট দিয়ে দিব, আবার নেগেটিভ থাকলে নো বডি, নাম থাকলে হু দিয়ে সব ঠিক রেখে দিব। অ্যান্ড দেন অবশ্যই লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে আমরা আরেকটা বিষয় দেখছি এখানে, নাথিং বাট। যদি নাথিং বাট দিয়ে কোনো সেন্টেন্স থাকে, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন নাথিং বাট নেগেটিভ, তখন সেটাকে আপনি কি করবেন, নাথিং বাট এর জায়গায় আমরা জাস্ট হোয়াট লিখে দেবো। যেমন দেখেন এক্সাম্পল, লাইফ ইজ নাথিং বাট এ ফাইট। হ্যাঁ, জীবন যুদ্ধ ছাড়া কিছুই নাই। আসলে প্রিয় শিক্ষার্থী, যুদ্ধের ক্ষেত্রে কেউ হারে কেউ জেতে, আবার কেউ হারেও না জিতেও না, তারপর আমাদেরকে এগিয়ে যেতে হবে, হারতেও হবে জিততেও হবে, এগুলো নিয়ে আমাদের চলতে হবে। তাহলে লাইফ ইজ নাথিং বাট এ ফাইট, এইটা আমরা কিভাবে করেছি দেখো, হোয়াট ইজ লাইফ বাট এ ফাইট, ব্যাপারটা বুঝেন না আপনারা। নাথিং বাট যুক্ত বাক্যকে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে হোয়াট দিব, এরপরে ভার্ব দিব, এরপরে যে সাবজেক্টটা থাকবে সেটা দিয়ে বাদ দিয়ে বাকিটা লিখে দেব। না, লাইফ ইজ নাথিং বাট এ ফাইট, আমরা নাথিং বাট এর জন্য শুরুতে হোয়াট দিলাম, এরপর এখানে ভার্ব করতে ইজ আছে, তাহলে হোয়াট ইজ, তারপর সাবজেক্ট কি ছিল, লাইফ, হোয়াট ইজ লাইফ, এরপরে বাদ দিয়ে বাকিটা বসে দিলে দেন প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝে গেছে। আর শুধু যদি নাথিং থাকে তখন একেবারে সহজ, আমরা শুধু হোয়াটটা দেবো শুরুতে, আর সব ঠিক থাকবে। নাথিং ক্যান স্টপ মি ফ্রম গোয়িং দেয়ার, হোয়াট ক্যান স্টপ মি ফ্রম গোয়িং দেয়ার। আশা করছি বুঝে গেছে। ইজ দেয়ার এনিথিং, নাথিং থাকলে, এনিথিং না, নাথিং যদি থাকে ওই যে ইজ দেয়ার এনিথিং করে দেবো, উল্টা। দেয়ার ইজ নাথিং ইন মাই পকেট, অক্সিলারিটা আগে চলে আসে, সব ঠিক থাকবে, নাথিং এর জায়গায় এনিথিং দিতে হবে, যেহেতু না বোধক আছে আমাদেরকে হাবোধক চিন্তা করতে হবে। আশা করছি বুঝে গিয়েছে। এখানে তোমার অনেকগুলো বেসিক কোয়েশ্চেন আছে, প্র্যাকটিসের জন্য তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে। আমি যেমন তোমাদেরকে কয়েকটা ছোট করে বলে দিতে চাই, যেমন এখানে আছে 9 নম্বরে, শি লাইকড লেট স্প্রিং, লাইকড আছে, তাহলে লাইকটা কোন টেন্স আছে, পাস্ট টেন্স আছে, তাহলে আমাদের আনসারটা হবে ডিডেন্ট। ডিডেন্ট শি, তখন লাইকড হবে না, তখন লাইক ডট ডট প্রশ্নবোধক চিহ্ন। বুঝে গেছে? এটা কিন্তু তোমার দেখেন নেগেটিভ আছে, হি ডাজ নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, ডাজ হি নট আর লেখা যাবে না, হবে ডাজ হি মেক এ নয়েজ ইন দ্য ক্লাস প্রশ্নবোধক চিহ্ন। এবার করে তোমাকে করতে হবে। আশা করছি মোটামুটি ভাবে তোমরা বুঝে গিয়েছো, এন্ড আমরা পরবর্তী ডিসকাশনের দিকে যাচ্ছি। ইয়েস, এক্সক্লেমেটরি অর্থাৎ এক্সক্লেম চিহ্ন, এই এক্সক্লেম চিহ্ন তুমি যদি লাস্টে না দাও তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে না। আবার তোমাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার জন্য কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। দেখো তোমাদেরকে প্রথমে যেটা আমি জানাতে চাই,
প্রেডিকেট অংশে অর্থাৎ আমরা যেটাকে সাবজেক্ট ভার্বের পরে যে অংশটা সেই অংশের কথা বলছি, যখন কোনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বা নাউন যুক্ত থাকবে তখন আমরা কিভাবে সেটা এক্সপ্লেনেটরি করব সেটা দেখাচ্ছি। যেমন একটা সেন্টেন্স দেখো, ইট ইজ আ ভেরি ফাইন ফ্লাওয়ার, ইট ইজ আ ভেরি ফাইন ফ্লাওয়ার। আমরা যখন এক্সপ্লেনেটরি করব তখন এই দেখেন এখানে কিন্তু শুরুতে এ আছে, আর্টিকেল আছে। আর্টিকেল যদি থাকে শুরুতে আমরা এক্সপ্লেনেটরি করার সময় কি দিব, হোয়াট দিব। হোয়াটের পরপর এ হতে পারে, এন হতে পারে, সেটা ডিপেন্ড করবে কিন্তু মূলত ওই বাক্যের অ্যাডজেক্টিভটার উপর। এরপরে আমরা বলেছি হাউ দিয়েও কিন্তু এক্সক্লেমেটরি হতে পারে, এন্ড হোয়াট এর পরে এন হয়, হাউ দিলে কোনো আর্টিকেল হয় না। তারপরে তোমাকে অ্যাডজেক্টিভ দিতে হয়, সাবজেক্ট এন্ড দেন ভার্ব। কোনো অংশ থাকলে সেটা লিখে লাস্টে এক্সক্লেমেটরি চিহ্নটা, এক্সক্লেম চিহ্নটা দিতে হবে। যেমন এখানে লেখা আছে যে ইট ইজ এ ভেরি ফাইন ফ্লাওয়ার, শুরু হয়েছে কি আর্টিকেল দিয়ে, সাবজেক্ট ভার্বের পর আর্টিকেল আছে। তো আমরা মনে রাখবো আমরা যখন এক্সক্লেমেটরি করবো হাবোধক বাক্য থেকে, অ্যাসার্টিভ থেকে বা অ্যাফার্মেটিভ থেকে, তখন ভেরি থাকলে সেটা তুলে দিব, গ্রেট থাকলে সেটা আমরা তুলে দিব, দেন সেটা বাদ দিয়ে আমাদেরকে করতে হবে। যেমন এখানে আমরা উত্তরটা করব কিভাবে, হোয়াট এ ফাইন ফ্লাওয়ার। এই যে ফাইন ফ্লাওয়ারটা হচ্ছে নাউন, নাউনের আগে শব্দটি অ্যাডজেক্টিভ, আর হোয়াট দেওয়ার কারণে আমরা আর্টিকেল লিখবো। হোয়াট এ ফাইনের সাথে হয় সেজন্য ফাইন লিখে দিলাম। হোয়াট এ ফাইন ফ্লাওয়ার ইট ইজ, এক্সক্লেম চিহ্ন। এন্ড দেন এখানে দেখেন দ্য বার্ড ইজ ভেরি ফাইন, এখানে কিন্তু কোনো আর্টিকেল নেই, তাহলে হাউ দিয়ে শুরু করতে হয়, ভেরিটা চলে যাবে। হাউ নাইস, এই যে দেখেন হাউ নাইস, নাইস অ্যাডজেক্টিভ, দ্য বার্ড সাবজেক্ট এন্ড ইজ এর পর এক্সক্লেম চিহ্ন। তো সেক্ষেত্রে আশা করেছি তোমরা বুঝে গিয়েছো। এন্ড দেন তোমাকে যদি আমি এখানে একটা প্রশ্ন লিখি, যে ধরেন লেখা আছে ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, তাহলে লেখা আছে কি ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। তো এটাকে তোমাকে বললো এক্সক্লেমেটরি করতে। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে আছে আমরা দেখতে পাচ্ছি, এন্ড ভেরির পরে এক্সাইটিং আছে, দেন গেম আছে। গেমটা কি, নাউন। নাউনের আগে যে ওয়ার্ডটি থাকবে সেটা কি, অবশ্যই অ্যাডজেক্টিভ। তো যেহেতু এটা তোমার আর্টিকেল আছে, আমরা যেভাবে করবো হোয়াট দিলাম প্রথমে, হোয়াট। এখন তুমি যদি করতে চাও করো, কিন্তু পরের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, আমরা ভেরি তুলে দিয়ে হোয়াটের সাথে এ বা এন আনবো, দেন এখানে এক্সেক্টিভ কোনটা, এক্সাইটিংটা। ধরো আমি এবার লিখলাম হোয়াট এ এক্সাইটিং, তারপর নাউন কি গেম, তারপর সাবজেক্ট লিখতেছি ক্রিকেট, এরপরে ভার্ব লিখলাম ইজ, এরপরে এক্সক্লেম চিহ্ন দিলাম। কিন্তু এখানে ভুল কি হলো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করেছেন হোপফুল, সেটা হচ্ছে এই যে এক্সাইটিং লেখা হচ্ছে, এই যে ই আছে তার সাথে এ হবে না, তাহলে কি হবে, এন হবে। এভাবে তোমাকে খেয়াল করতে হবে। হোয়াট এক্সাইটিং না দিয়ে আমাদের দিতে হবে হোয়াট এন এক্সাইটিং গেম, ক্রিকেট ইজ সাবজেক্ট ভার্ব এন্ড দেন এক্সক্লেম চিহ্ন। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে উইশ দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে আমাদেরকে সেটাকে এক্সক্লেমেটরি করার যে নিয়ম, সেটা হচ্ছে উইশ তুলে দিয়ে আমরা ইফ দিতে পারি, উড দ্যাট দিতে পারি, অনেক সময় হ্যাটও দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, উইশের ক্ষেত্রে তিনটা ব্যাপার বলা হচ্ছে, ইফ, উড দ্যাট অথবা হ্যাট। চলো আমরা একটু খেয়াল করি কখন কিভাবে কি হয়। আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে দেখেন উইশের পরে সাবজেক্ট দিয়ে ওয়ার আছে, ওয়ার যুক্ত থাকলে সাবজেক্টের সাথে তখন আমরা ইফ দিয়ে করলে সুন্দর হয়। তাহলে উইশ তুলে দিয়ে কি করলাম, আই উইশটা তুলে দিয়ে জাস্ট ইফ দিয়ে দিলাম, এন্ড দেন বাকি সব ঠিক আছে, লাস্টে এক্সক্লেম চিহ্ন। সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্টের পরে ওয়ার যদি হয় তখন আমরা ইফ দিয়ে করে দিতে পারবো। আবার বলা হচ্ছে আই উইশ আই কুড বি এ চাইল্ড অ্যাগেন, দেখেন সাবজেক্টের পরে উইশের পরে কুড আছে, উইশের পরে কি আছে, কুড, তখন আপনি ইফ না দিয়ে উড দ্যাট দিবেন, এন্ড দেন সব ঠিক থাকবে, এন্ড লাস্টে এক্সক্লেম চিহ্ন। তাহলে সাবজেক্টের পর উইশ থাকলে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইশের পরে আবার সাবজেক্ট দিয়ে যদি কুড থাকে তখন উড দ্যাট দিয়ে করব, আর ওয়ার থাকলে আমরা ইফ দিয়ে করব। আর একটা ব্যাপার হচ্ছে আই উইশের পরে যদি আই হ্যাড থাকে, বলা হচ্ছে আই উইশ আই হ্যাড এ কম্পিউটার, তখন আমরা শুধু হ্যাড আই এ কম্পিউটার এক্সক্লেম চিহ্ন দিয়ে করে দেব। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে তোমাদের বিষয়। অর্থাৎ আমি তোমাদেরকে যদি আবারও বোঝাতে চাই, সাবজেক্টের পরে যদি উইশ থাকে, এই উইশ নিয়ে তিনটা বিষয়, সাবজেক্টের পরে উইশ আছে, উইশের ক্ষেত্রে মনে রাখতে হবে সাবজেক্টের পরে যদি ওয়ার্ড থাকে, উইশের পরে আবার সাবজেক্ট একটা থাকবে, এরপরে যদি ওয়ার্ড থাকে তখন ইফ দিয়ে করব। আবার সাবজেক্ট থাকার পরে যদি দেখেন যে তোমার কুট আছে, সাবজেক্টের পরে কুট আছে, তখন উড দ্যাট দিয়ে করব।
আবার সাবজেক্টের পর যদি দেখো যে হ্যাড দিয়ে আছে তখন হ্যাড দিয়ে করবো, এই হচ্ছে কথা। তাহলে তোমরা এভাবে খেয়াল করলে বুঝে যাবে। এন্ড দেন অবশ্যই লাস্টে এক্সক্লেম চিহ্ন দিতে হবে। রিগেট লেখা আছে দুঃখ, তো রিগেট দ্যাট হিজ ফাদার ইজ ডেড, তাহলে রিগেটের কারণে আমরা কি লিখবো, এলাস লিখবো। এলাসের পরে একটা এক্সক্লেম চিহ্ন হয়, এলাস হিজ ফাদার ইজ ডেড, ফুল স্টপ চিহ্ন। তো এখন যদি বলে যে ইট ইজ এ ম্যাটার অফ সরো, তো সরো মানে কি দুঃখ, তখন এলাস। কিন্তু যদি বলে যে ইট ইজ এ ম্যাটার অফ শেম, তখন কিন্তু শেমের জন্য আপনাকে কি লিখতে হবে, ফাই, ফাই লিখতে হবে। ফাই মানে ছি। ইট ইজ এ ম্যাটার অফ সরো বললে এলাস, ইট ইজ এ ম্যাটার অফ জয় বললে হুররা, জয় যদি বলে কি হবে, হুররা হবে। আর যখন ফাই হবে বা এক্সক্লেমেশন চিহ্নে আমরা ফাই কখন দিব, যদি সেম থাকে। আর রিগেট বা সরো বললে তখন আমরা এলাস দিচ্ছি। সেক্ষেত্রে এইভাবে করে তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো করে ফেলতে পারো। তোমাদের জন্য এখানে কতগুলো বেসিক এক্সক্লেমেটরি সেন্টেন্স করা আছে, তোমরা এগুলো বারবার করবে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা হোপফুলি নিয়ে নিয়েছো। তো তোমাদের দিকে যদি জিজ্ঞেস করা হয়, যেমন এই যে এটা 8 নাম্বারটা লেখা আছে, আই উইশ দিয়ে আছে, আইবার আছে, তাহলে আমরা কি করে দিব, ইফ করে দিব। ঠিক আছে, তো আমরা যেমন এখানে লিখছি ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা, এটা এক্সক্লেম চিহ্নে থাকবে। এটাকে যদি আপনাকে অ্যাসার্টিভ করতে হলে তখন আপনি আই উইশ দিয়ে করে দিবেন, আই উইশ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। এইভাবে করে আপনারা করবেন। যেমন এখানে লেখা আছে 5 নাম্বারটা, দ্য গার্ল সিংস ভেরি সুইটলি, তাহলে হাউ সুইটলি দ্য গার্ল সিংস, এক্সক্লেম চিহ্ন। এভাবে করে করবেন। এন্ড দেন এখানে দেখা যাচ্ছে যে আর্টিকেল আছে, হোয়াট অ্যা বিগ টাইগার ইট ওয়াজ, এক্সক্লেম চিহ্ন দিয়ে করতে হবে। আশা করছি তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা নেক্সট বিষয়টাতে চলে যাচ্ছি, অপটেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, অপটেটিভ সেন্টেন্স তেমন একটা পরীক্ষায় আমরা দেখি না, তারপরও আমরা যেহেতু আমরা এটা সবার জন্য ভিডিওটি করছি, আমি তোমাদেরকে অপটেটিভ সেন্টেন্সের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিতে চাই। আমরা তোমাদেরকে যে কথাটা বলতে চাইবো, তোমরা সহজ করে বা জানার জন্য তোমাদেরকে আমি বলবো, এটি একটু তোমরা ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হ্যাঁ, আশা করছি তোমরা ইতিমধ্যে স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো। দেন আমরা একটু ডিসকাশনটা করতে চাচ্ছি অ্যাসার্টিভ টু অপটেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় সেন্টেন্সের শুরুতে মে বসবে, তারপর সাবজেক্ট বসবে, এবং সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব থাকলে তা উঠে গিয়ে সেন্টেন্সের বাকি অংশগুলো বসবে। সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেগুলো উঠে গিয়ে বাকি অংশগুলো বসবে অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্স বলতে আমরা সেই ধরনের সেন্টেন্সগুলোকে বোঝাই যেগুলো মূলত আশীর্বাদ সূচক, প্রার্থনা সূচক, এই সমস্ত বিষয়গুলো হয়। যেমন বেসিক্যালি মেটা থাকে। এখন দেখেন আমরা একটু করে করি, গড উইল ব্লেস ইউ, তাহলে এখানে উইল ব্লেস আছে। তো আমরা কি বলেছি যে ওই যে শুরুতে বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় সেন্টেন্সের শুরুতে মে দিতে হবে এবং সাবজেক্ট বসবে, এবং তারপরে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটা আর দিব না। যেমন এখানে আমরা যদি দেখি গড উইল ব্লেস ইউ, এখানে উইলটা আমরা আর দিব না। যখন আমরা এদেরকে অপটেটিভ করতে বলবো কি লিখবো, মে গড সাবজেক্ট, এরপরে মূল ভাব থেকে বাকিটা লিখে দিয়ে ফুল স্টপ দিয়ে দিব, God will bless you, may God bless you. You live long, may you live long. Wish that you will come out successful, may you come out successful. দেখছেন উইশ দ্যাট আছে, এটা চলে গেছে, শুরুতে মে দিয়ে দিতে হবে, মে ইউ কাম আউট সাকসেসফুল। উই ইউজ দ্যাট দ্য কিং মে লিভ লং, মে দ্য কিং লিভ লং। শুধু মেইন কথাটা আমরা লিখে দিচ্ছি, এই যে মেয়েটা নিয়ে এসে, আর এগুলো লেখার দরকার নেই। লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, তাহলে আমরা কি লিখবো, মে আওয়ার প্রেসিডেন্ট। এই যে আওয়ার প্রেসিডেন্ট এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে আছে, মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং। এই হচ্ছে তোমাদের অপটেটিভ সেন্টেন্স করার নিয়ম। একটা নোট তোমাদের এখানে একটু বলে রাখি, অ্যাসার্টিভ সেন্টেন্সে উই ইউজ দ্যাট, যেটা আমি তোমাদের এখন বলে ফেললাম, উই ইউজ দ্যাট, উই ডিজায়ার দ্যাট, উই হোপ দ্যাট, এগুলো যদি থাকে অপটেটিভ যখন আমরা করবো তখন সেটা আমরা আর লিখবো না, যেটা আমরা এখানে করেছি। এই দেখেন উই ইউজ দ্যাটটা আমরা তুলে দিয়েছি। ঠিক আছে, এটা খেয়াল করলে পারবেন। এই যে, তো প্রিয় শিক্ষার্থী, একেবারে সহজ একটা ব্যাপার। তোমরা চাইলে এক্সারসাইজ গুলো একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে তোমাদের জন্য 10টা বেসিক
সেন্টেন্স দিয়ে রেখেছি। হ্যাঁ, আশা করছি এর মধ্যেও তোমরা এর আগেও নিয়েছো। এখানে যেমন বাংলাদেশ উইল প্রসপার, মে বাংলাদেশ প্রসপার, তখন আর লেখা যাবে না। তাহলে বলছে দ্য অলমাইটি উইল হেল্প ইউ, এটাই সত্যি কথা। ঈশ্বর তোমাকে সবসময় সাহায্য করবে, সেটা তুমি সবসময় বিশ্বাস করবে, অ্যান্ড দেন অবশ্যই তুমি সাকসেস হবে। তাহলে দেখো দ্য অলমাইটি উইল হেল্প ইউ, মে দ্য অলমাইটি হেল্প ইউ, সাবজেক্ট দিয়ে তারপর বাকিটা লিখে দিব। এভাবে করে আমরা করবো। যেমন এখানে উই হোপ দ্যাট আছে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করেছে, উই হোপ দ্যাট কিন্তু আমরা আর লিখতে পারবো না। উই হোপ দ্যাট তুলে দিয়ে ইউ উইল মেক এ ব্রিলিয়েন্ট রেজাল্ট লেখা আছে, আমরা লিখবো মে ইউ মেক এ ব্রিলিয়েন্ট রেজাল্ট। প্রশ্নবোধক চিহ্ন বা অন্য কিছু দেওয়া যাবে না, এখানে শুধু ফুল স্টপ দিয়ে করতে হবে। আশা করছি তোমরা অবজেক্টিভ সেন্টেন্সটি বুঝে ফেলেছো কিভাবে করতে হবে। আমরা পরবর্তী স্ক্রিনটাতে যাব। রাইটলি সেইং, ইম্পারেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সেই সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্স গুলো আমরা খেয়াল করবো যেগুলো সাবজেক্ট থাকবে না, ভার্ব দিয়ে শুরু হয়, ল্যাট দিয়ে শুরু হতে পারে, ডু নট দিয়ে শুরু হতে পারে, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা বলছি যে ডু নট দিয়ে শুরু হয়, নেভার দিয়ে শুরু হয়, কিংবা লেট দিয়ে শুরু হয়, আবার অনেক সময় শুধু মূল ভাব দিয়ে শুরু হয়, এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের যে বেসিক ব্যাপারগুলো, সেগুলোই তুমি যদি জানো তখন তুমি খুব সহজেই ইম্পারেটিভ সেন্টেন্স গুলো করতে পারবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিংবা নেগেটিভ সেন্টেন্স থেকে। তাহলে দেখো আমরা এখন কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করবো সেটা আমরা দেখবো। তার আগে তোমাদেরকে বলবো প্রিয় শিক্ষার্থী, এটারও একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো। হ্যাঁ, আশা করি নিয়ে নিয়েছো। এবার আমরা একটু দেখি, যেমন সাবজেক্ট হিসেবে সেকেন্ড পারসন, আপনারা জানেন যে সেকেন্ড পারসন মানে ইউ কে বোঝাচ্ছে, তখন আমরা মনে রাখবো। অর্থাৎ যদি আমরা দেখি যে বাক্যটাতে সেকেন্ড পারসন আছে, সেই ধরনের বাক্য থেকে ইম্পারেটিভ করলে আমরা জাস্ট মেইন ভার্ব থেকে লিখে দিব। বলা যায় আরেকটু স্যার বুঝিয়ে দেন। ওকে, লেটস গো। ইউ শুড গিভ আপ স্মোকিং, গিভ আপ মানে ত্যাগ করতে বলছে, ইউ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা আর শুড লিখবো না, যেহেতু ইম্পারেটিভ মানে মূল ভার্ব। তাহলে গিভ আপ স্মোকিং, শেষ। সেকেন্ড পারসন আর লেখার দরকার নেই। সাবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন বা থার্ড পারসন যদি থাকে, ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন, আই হোক, হি হোক, দে হোক, দেম হোক, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, এই দুইটা বিষয়, তখন কিন্তু আমাদেরকে ল্যাট লিখতে হবে। দেখেন, ল্যাট লিখতে হবে ফার্স্ট পারসন থাকলেও, ল্যাট লিখতে হবে থার্ড পারসন থাকলেও, এবং ল্যাট লেখার পরে ওই যে ফার্স্ট পারসন থাকলে সেটার অবজেক্ট ফর্ম, থার্ড পারসন থাকলে সেটার অবজেক্ট ফর্ম, এবং মূল ভাব থেকে, ভাব বলতে এখানে মূল ভাব থেকে বাকিগুলো লিখে দিতে হবে। আমরা একটু করে খেয়াল করি তো, আই মে রিড দ্য নিউজ পেপার, এখানে আই দিয়ে শুরু হয়েছে, আই মে রিড দ্য নিউজ পেপার, তাহলে এখানে আয়ের কারণে আমরা শুরুতে কি দিব, ল্যাট। আর আয়ের অবজেক্ট ফর্ম কি, মি। লেট মি মূল ভাব থেকে শেষ পর্যন্ত, লেট মি রিড দ্য নিউজ পেপার। হি শুড টেক রেস্ট, শুডটা আমরা লিখবো না, কিন্তু হিটা যেহেতু থার্ড পারসন, শিক্ষার্থী হিটা যেহেতু থার্ড পারসন, আমাকে ল্যাট দিয়ে শুরু করতে হবে। তাহলে ল্যাট দিয়ে হি এর অবজেক্ট ফর্ম কি, হিম, আর এখানে মূল ভাব হচ্ছে টেক, তাহলে আনসারটা কি দাঁড়াচ্ছে, লেট হিম টেক রেস্ট। তাহলে দুইটা বিষয় প্রিয় শিক্ষার্থী আমাদের জানা হয়ে গিয়েছে, যদি সেকেন্ড পারসন থাকে আমরা শুধুমাত্র মূল ভাব থেকে বাকি সব লিখে দিলে ইম্পারেটিভ হয়ে যাবে। আর যদি ফার্স্ট পারসন থাকে অথবা থার্ড পারসন থাকে, তখন লেট দিয়ে ওই ফার্স্ট পারসনের অবজেক্ট ফর্ম অথবা ওই থার্ড পারসনের অবজেক্ট ফর্ম, দেন মূল ভাব থেকে আমাদেরকে লিখে দিতে হবে, এটা যদি হাবোধক হয়। ঠিক আছে, এবার দেখেন নেইবার যদি থাকে, নেগেটিভ যদি থাকে, তখন হাবোধকের ক্ষেত্রে আমরা বললাম, ধরেন সেন্টেন্সে নেইবার আছে বা ডু নট আছে, তখন আমরা সেটা কিভাবে করব। যেমন লেখা আছে ইউ শুড নেইবার, ইউ শুড নেভার টেল এ লাই, তখন আমরা কিন্তু সরাসরি শুডটা লিখবো না, শুধু নেভার টেল এ লাই লিখে দেবো। ওই যে সেকেন্ড পারসন লিখবো না, নেভার টেল এ লাই। ইউ শুড নট, যদি এখানে নেভারের জায়গায় এরকম থাকতো ইউ শুড নট, তাও কিন্তু আমরা লিখতাম ডু নট, শুড নট লিখতাম না। তাহলে ইউ শুড নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, নেভার থেকে বাকি অংশ বসে যাচ্ছে। এবার দেখেন নাবোধক বাক্য যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেটা কিভাবে করবো একটু খেয়াল করেন। ইউ ডু নট ডু ইট, ইউ ডু নট ডু ইট, নেগেটিভ, ডোন্ট ডু ইট, ডোন্ট আনতে হবে। নেগেটিভ থাকলে আমরা নেগেটিভটা দিয়ে শুরু করবো, অ্যান্ড মূল ভাব। ডু নট ডু ইট মানে আছে ডু নট ডু ইট, ইউটা লিখিনি। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে কথা। আর যদি তোমার যদি নেগেটিভ থাকে, যেমন হি শুড নট যদি থাকে, তাহলে আমরা লিখবো কি, হি লেট নট
বা হি লেট নট দিয়ে আমরা লিখবো, লেট নটটা নিয়ে আসবে, এই হচ্ছে কথা। তো আশা করছি তোমরা ইম্পারেটিভ কিভাবে করতে হয় সেটা বুঝে গেছো। এখানে অনেকগুলো আছে, তোমরা খেয়াল করলে পারবে। যেমন এখানে রিকোয়েস্ট দিয়ে আছে একটা, আই রিকোয়েস্ট ইউ টু পুট আউট দ্য ল্যাম্প। তো এটা তো তোমার রুলস দরকার নেই, আই রিকোয়েস্ট বলেছে। তাহলে আমরা কি করবো, ইউ লিখবো, টু লিখবো, নাকি লিখবো শুধু আই রিকোয়েস্ট ইউর জন্য লিখবো প্লিজ, প্লিজ পুট আউট দ্য ল্যাম্প। ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু হয়ে গেছে। I request you to put out the lamp. Please put out the lamp. এবার করে করতে হবে। যেমন এখানে লেখা আছে you should not make a noise in the class। তাহলে ইম্পারেটিভ করবে ইউ বাদ, সেকেন্ড পারসন থাকলে বাদ, শুড বাদ, নট বাদ। তাহলে শুড নট এর জন্য আমরা লিখবো ডু নট, বা ডোন্ট দিয়ে লিখতে পারি ডু নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, অথবা ডোন্ট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। এবার করে আমরা আশা করি করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা খুব সুন্দর করে বুঝে ফেলেছো। এন্ড এখানে অনেকগুলো বোর্ড এক্সাম বেস করে আমরা অনেকগুলো এক্সারসাইজ তোমাদের জন্য রেখেছি। তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখো, এন্ড দেন এগুলো প্র্যাকটিস করতে থাকবা। যা বলেছি সেগুলো রিলেটেড তোমরা যখন করবে তখন দেখবে যে পারবে। যেমন ধরো আমি তোমাদেরকে এখানে একটু করে 24 নাম্বারটা নিয়ে দেখাই। সো উই শুড বি প্যাট্রিয়টস, ইম্পারেটিভ করতে বললো না? তা আমরা কি উই আছে, উই কোন পারসন? ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন থাকলে লেট দিয়ে হয়। তাহলে সো লেট আস, যে উইটা কি হয়ে গেছে, লেট আস বি প্যাট্রিয়টস। সোটা সো এর জায়গায় থাকবে, এটা নিয়ে কোনো টেন্স করার কিছু নেই। সো বসিয়ে দিয়ে আমরা লিখলাম সো উই শুড বি প্যাট্রিয়টস। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি সো লেট আস বি প্যাট্রিয়টস। এবার করে আমরা আপনাদেরকে করতে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আশা করছি অনেকগুলো বিষয় তোমরা জানতে পেরেছো, এন্ড এগুলো বারবার প্র্যাকটিস করলে তোমরা পারবে। যেমন আমি আরেকটা বিষয় 13 নম্বর দেখাই, যেমন নোবডি রেসপেক্টস হিম। তো ইন্টারোগেটিভ করলে আমরা জানি নোবডি থাকলে কি হয়ে যাবে, হু হয়ে যাবে। নোবডি থাকলে কি হয়ে যাবে, হু হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট হু দিয়ে সব ঠিক রাখবো, এন্ড দেন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই, হু রেসপেক্টস হিম। তো এইভাবে তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, এটাও তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট একটা দিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা স্ক্রিনশটটা নিয়ে ফেলেছো। এখানে তোমাদেরকে প্রায় আমি টোটাল বিভিন্ন বোর্ডে এসে সেই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে দিয়েছেন, তোমরা আশা করছি এগুলো করে তোমরা দেখাবা। থ্যাংক ইউ আবারও। আশা করছি তোমরা পার্ট 2 ক্লাসের মধ্যে দিয়ে অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি যে সমস্যাগুলো, তোমরা সেই সমস্যাগুলো তোমরা জানতে পেরেছো। আমি আবারও বলতে চাই যে প্র্যাকটিস যদি তুমি করতে পারো এবং তুমি যদি বারবার করতে থাকো, তোমার সব ধরনের সমস্যা কিন্তু সলভ হয়ে যাবে। আর আমি তোমাদের বিজয় স্যার সবসময় চেষ্টা করছি আমার ছোট্ট ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের যে গ্রামার নিয়ে প্রবলেম সেটি জানানোর জন্য। মনে রাখবা তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা। এবং তোমরা যদি সেই ভিডিওগুলো থেকে একটু যদি সামান্য যদি উপকৃত হও বা কিছু জানতে পারো, এবং তোমার যদি গ্রামার নিয়ে যে প্রবলেম সেটা থেকে যদি তুমি বের হয়ে আসতে পারো, তাতেই কিন্তু আমার এই যে ভিডিও সেটা সার্থক হবে। আদারওয়াইজ কিন্তু তুমি ব্যর্থ মানে আমিও ব্যর্থ, তোমার জয় মানে সেখানে আমিও জয়ী হয়েছি। এই আশাটুকু আমি সবসময় রাখছি, এবং তোমাদের সবাইকে আবারও বলবো সবসময় পড়ার সাথে থাকো, প্র্যাকটিস করো, এন্ড দেন আশা করছি তোমাদের সবকিছুই ভালো হবে। এবং তোমাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এন্ড কিপ ইন টাচ উইথ বিজয় স্যার।